সরি, ইন্টেন্সিভ ফার্মিং ছিল এখানে। ইন্টেন্সিভ ফার্মিংটা বলি এবার, বা ইন্টেন্সিভ এগ্রিকালচার কি বলছে, ল্যান্ড হোল্ডিং ইজ স্মল which is intensively used by means of labor provided by family members। মানে কি, বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়াতে কিন্তু এটাই দেখা যায়। এই যে আমরা দুটো টাইপ করলাম, একটা এক্সটেন্সিভ এগ্রিকালচার, একটা ইন্টেন্সিভ। ইন্টেন্সিভটাই কিন্তু ইন্ডিয়াতে বেশিরভাগ দেখা যায়। বেশিরভাগ ইন্ডিয়ান ফ্যামিলিজ কিন্তু ইন্টেন্সিভ এগ্রিকালচারই প্র্যাকটিস করে। কি করে, ল্যান্ড হোল্ডিং ইজ স্মল, ল্যান্ড হোল্ডিং ছোট ছোট, এবং সেগুলো ফ্যামিলি মেম্বাররা নিজেরাই চাষ করে। এই একটা ছোট ল্যান্ড, এই একটা ছোট ল্যান্ড, এই একটা ছোট ল্যান্ড, এই একটা ছোট ল্যান্ড, ঠিক আছে, চারজন ভাইয়ের চারটে আলাদা ল্যান্ড, মাঝখান দিয়ে একটা পাঁচিল গেছে, ছোট ছোট ল্যান্ড, এখানে বড় ভাই, এখানে মেজো ভাই এবং তার ফ্যামিলি, এখানে সেজো ভাই তার ফ্যামিলি, এখানে ছোট ভাই তার ফ্যামিলি, মাঝখানে পাঁচিল দেওয়া। ওকে, এই ধরনের ইন্টেন্সিভ এগ্রিকালচারই কিন্তু দেখা যায়। এখানে কি হয়, এখানে কিন্তু কোনো মেশিন ইউজ করা যায় না, এগুলো পরবর্তীকালে পড়ছি, দেখছি কি বলছে। yield পার এরিয়া ইজ হাই বাট yield লেবার ইজ লো, ঠিক আছে। মানে এখানে কি হচ্ছে, ছোট জমি যেহেতু, পুরো জায়গাটায় ধান চাষ হচ্ছে, ধান যেহেতু প্রফিটেবল, এখানেও মেজো ভাই কি করছে, সে পুরো জমিটাতে ধানই চাষ করাচ্ছে, ঠিক আছে, অন্য কিছু নয়। এরাও ধান চাষ করছে, এরাও ধান চাষ করছে, তাতে কি হচ্ছে, নিজের নিজের দায়িত্বে করছে, মেশিন লাগছে না। তারা নিজেদের লেবার দিয়েই, চারজন ফ্যামিলি মেম্বার মাঠে সারাদিন কাজ করেই কিন্তু এখানে কি করছে, ল্যান্ডের প্রত্যেকটা জায়গায় কিন্তু রাইস ফলন হচ্ছে। আগের ল্যান্ডে কি ছিল, একটা জায়গায় রাইস, একটা ব্যানানা, একটা খালি, ওরকম না। yield per area is high but yield per labor is low। yield per labor low কেন, এখানে চারজন ধরছি ফর এক্সাম্পল, এখানে তিনজন, এখানে তিনজন, এখানে চারজন বা দুজন, এতে কি হচ্ছে, টোটাল যে লেবার সংখ্যা সেটা অনেক কম। এখানে যদি মেশিন থাকতো, মেশিনকে ডিল করার জন্য আরো অনেক বেশি লোক রাখতে হতো, এবং কি, এবং এই এক একটা জায়গায় তো লেবার অনেক কম। এখানে তো ইন্ডিভিজুয়ালি জমিটাকে ধরতে হবে, তাই না, এটা একজনের পার্সোনাল জমি, এখানে দুজন লেবার কাজ করছে, এই দুজনকে তার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। এখানেও চারজনকে, মা বাবা ছেলে মেয়ে চারজন, ঠিক আছে। এখানে তিনজন, মা বাবা মেয়ে, এখানে মা বাবা ছেলে। তাহলে কি, তিনজন চারজন ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে ইন্টেন্সিভ কিন্তু এগ্রিকালচারটা হচ্ছে, সেখানে লেবার অবভিয়াসলি লো। কারণ ওখানে এক্সটেন্সিভ ক্ষেত্রে কি হয়েছিল, এত বড় একটা ল্যান্ড, সে একজন মালিকের আন্ডারে, সেখানে প্রায় 7 জন লেবার কাজ করছে, একজন মালিকের আন্ডারে 7 জন লেবার। এখানে কি, মালিক কজন, একজন, হেড অফ দ্য ফ্যামিলি, তার ফ্যামিলি মেম্বার কজন, প্লাস দুজন, তিনজন, টোটাল তিনজন একটা ছোট ফার্মে কাজ করছে। তার মানে কি, লেবারের কোয়ান্টিটি অনেক কম, ফ্যামিলির মধ্যে যেহেতু লেবারের পরিমাণ অনেক কম। এটা কি বোঝা গেল, একটু আরেকবার বলে দিই। এখানে এরিয়া কি, এখানে যেহেতু মালিকের আন্ডারে অনেকগুলো লেবার রাখা হচ্ছে, সেই জন্য লেবার সংখ্যা অনেক বেশি এক্সটেন্সিভ এর ক্ষেত্রে। ইন্টেন্সিভ এর ক্ষেত্রে কি, যেহেতু ফ্যামিলি মেম্বাররা নিজেরাই কাজ করছে এবং জমির সাইজ ছোট, ফ্যামিলি মেম্বাররা নিশ্চয়ই 7-8 জন ওরকম হবে না, ছোট ফ্যামিলি মেম্বার অল্প 2-3 জন কাজ করবে। মানে কি, ফ্যামিলির মধ্যে যখন ব্যাপারটা থাকছে, সেটা কিন্তু কমার্শিয়ালাইজ হচ্ছে না, ফ্যামিলি মেম্বারদের সংখ্যা যেহেতু কম, সেই ক্ষেত্রে লেবার এখানে কিন্তু লোই বলছে। ওকে, হায়ার ইউজ অফ ইনপুটস লাইক লেবার অ্যান্ড ক্যাপিটাল, সেজন্য কি হচ্ছে, নিজেরা লেবার দিচ্ছে ফুল ফ্লেজেড, নিজেদের মধ্যে থাকছে, ফ্যামিলির লোকের মধ্যে থাকছে, মানে তারা 100% লেবার কিন্তু দিচ্ছে। এবং যখন 100% লেবার দিচ্ছে, সারাদিন ওটার দিকে তাকিয়ে বসে আছে, তখন অবভিয়াসলি তার প্রডিউসটাও ভালো হবে এবং ক্রপ ফেলিওরের চান্স কম থাকবে। ওই জন্য পরের বছর কিন্তু ক্যাপিটালও বেশি ইউজ করবে, মানে যেহেতু প্রফিট হবে সেই জন্য কিন্তু ক্যাপিটাল এবং লেবার দুটোই কিন্তু অনেক বেশি হবে। কেন না, ইল্ড পার এরিয়াটা হাই হবে বলে। এখানে কানেকশনটা কি বোঝা যাচ্ছে, ইল্ড পার এরিয়া হাই, সেই জন্য কিন্তু পরের বছর লেবার এবং ক্যাপিটালটাও কিন্তু হাই। ওকে, কিন্তু লেবারের সংখ্যা লো, তাহলে এখানে সমস্যাটা কি ইন্টেন্সিভ এগ্রিকালচারে, সেটা হচ্ছে ফ্যামিলির লোকেদের নিজেদেরকে হাতে হাতে করতে হয়, ঠিক আছে। সেখানে কোনো মেশিন ইউজ থাকে না, এটা একটা অন্য সমস্যা আছে, কোনো মেশিন ইউজ থাকে না, কোনো এক্সপেরিমেন্টের জায়গা থাকে না, এবং ভারতবর্ষে বেশিরভাগ কিন্তু ইন্টেন্সিভ এগ্রিকালচারে ইউজ হয়। কেন কি, মানে এটা হচ্ছে লেস রিস্ক টেকিং, এখানে রিস্কটা অনেক কম, লেস রিস্ক, তাই না। মানে কমার্শিয়ালি দেখছেই না, একটা বিজনেস হলে তো লাভ লোকসান আছে, ইন্টেন্সিভ এগ্রিকালচার কিন্তু বিজনেসের মধ্যেই পড়ে না, এটা ঘরের মধ্যে চলছে পুরো ব্যাপারটা। তাতে কি অত রিস্ক নেই, ব্যাপারটা বেশি ফলন হচ্ছে কিন্তু কোনো ভ্যারাইটি নেই, ওই এক চাল, ওই এক ডাল, ওই এক গম, ওর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে ইন্টেন্সিভ এগ্রিকালচার, ঠিক আছে, ফ্যামিলির মধ্যেই যেটা থাকছে। নেক্সট স্লাইডে দেখি কি আছে ইন্টেন্সিভ এগ্রিকালচার নিয়ে লেখা।
আচ্ছা, তারপরে অন্য একটা চলে এলো। ওকে, ইন্টেন্সিভ এগ্রিকালচার নিয়ে কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। পূর্ত আসানসোল, বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা। ইন্টেন্সিভ এগ্রিকালচার, এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ হচ্ছে কমার্শিয়ালি ইউজ হয়, ইন্টেন্সিভ ফ্যামিলির মধ্যে থাকে, যার জন্য একটা পার্থক্য দেখা যায়। সেই পার্থক্যগুলো আলোচনা করা হয়েছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। সাবসিস্টেন্স এগ্রিকালচার কি বলছে? দ্য মেন প্রোডাকশন ইজ কনজিউমড বাই দ্য ফার্মার্স হাউসহোল্ড উইদাউট এনি সারপ্লাস ফর ট্রেড। হ্যাঁ, পার্থক্য কি? সাবসিস্টেন্স এগ্রিকালচার আর ইন্টেন্সিভ এগ্রিকালচারের মধ্যে পার্থক্য কি? দুটো জায়গাতেই তো বলছে ফ্যামিলির লোকজনরা করে। পার্থক্য এটাই, সাবসিস্টেন্স এগ্রিকালচারে কি হয়, কোনো কিছুই সারপ্লাস থাকে না। এই যে এটা হচ্ছে সাবসিস্টেন্স এগ্রিকালচার, এখানে সারপ্লাস বলে কিছু নেই। এইটুকু ইউনিট চাষ হলো, 100 ইউনিট চাষ হলো, 100 ইউনিটই কিন্তু ফার্মারের ফ্যামিলি খেয়ে ফেললো, নিজেদের কনজাম্পশনে নিজেরা খাবে বলে চাষ করছে, ঠিক আছে, নিজেদের কনজাম্পশনে ইউজ হলো, পুরো 100 ইউনিটই কিন্তু কনজাম্পশনে ইউজ হয়ে গেল। আর ইন্টেন্সিভ ফার্মিং এ কি হয়, 100 ইউনিট চাষ হলো, তার মধ্যে কিন্তু 80 ইউনিট খাওয়া হলো, 80 ইউনিট খাওয়া হলো, 20 ইউনিট তারা কি করলো, 20 ইউনিট চাষ করতে বাজারে নিয়ে গেল, 20 ইউনিট কিন্তু তারা বিজনেস করছে, 20 ইউনিটের বিজনেস তারা করছে। ইন্টেন্সিভ এগ্রিকালচার কত ইউনিটের বিজনেস করছে? 20 ইউনিটের বিজনেস করছে। ওকে, আর সাবসিস্টেন্স এগ্রিকালচার 100 ইউনিটই পুরো নিজেরা খেয়ে ফেলছে, নো বিজনেস। আর ইন্টেন্সিভ এগ্রিকালচারে অল্প একটু বিজনেস হচ্ছে। তাহলে তিনটে পার্থক্য কি? এক্সটেন্সিভ এগ্রিকালচার এক্সটেন্সিভলি বিজনেস হয়, 100 ইউনিটের মধ্যে প্রায় 95 ইউনিট বিজনেসে চলে যায়। ইন্টেন্সিভ এগ্রিকালচারে কি হয়, 80% নিজেরা ইউজ করে, 20% বিক্রি করে, অল্প পার্সেন্ট যেটা সেটা বিক্রি করে, বিক্রি কোনো টার্গেট থাকে না এক্সটেন্সিভ এর মতো। আর সাবসিস্টেন্সে কি হয়, পুরোটাই নিজেরা কনজিউম করে ফেলে, এন্টায়ার, এই যে উইদাউট এনি সারপ্লাস ফর ট্রেড, কোনো ট্রেডের জন্য কোনো সারপ্লাস কিছু থাকেই না, নিজেরাই পুরোটা কনজিউম করে ফেলে। সেটা হচ্ছে সাবসিস্টেন্স এগ্রিকালচারের ক্ষেত্রে দেখা যায়। ফর লাইভলিহুড স্মল ল্যান্ড এরিয়া অ্যান্ড গ্রেটার নাম্বার অফ লেবার্স, কি হয়, এরা ফর লাইভলিহুড মেনলি করে, মানে নিজেরা খেয়ে পড়ে থাকবে বলে। এবং কি হয়, স্মল এরিয়া, লাইভলিহুড মানে কর্মসংস্থান, নিজেরা অন্য কোনো কাজ পায় না, সেই জন্য গ্রামের মধ্যে নিজেদের মানে চাষবাস খেতি করে করে খাওয়া দাওয়া করে। স্মল ল্যান্ড এরিয়া, অল্প ল্যান্ড থাকে, এবং গ্রেটার নাম্বার অফ লেবারার, ফ্যামিলির প্রায় প্রত্যেকটা লোকই লেবার হিসেবে কাজ করে, সারাদিন তারা এটার পেছনেই দেয়, কারণ এটাই তাদের একমাত্র কর্মসংস্থান হয়ে যায়, মানে খেয়ে পড়ে বাঁচার জন্য, নিজেদের সার্ভাইভ করানোর জন্য। সার্ভাইভ বা সাবসিস্টেন্স, খাওয়ার জন্যই তো কাজ করে। সেই খাওয়াটা কোথা থেকে করবে না, নিজেদের ঘরের জমি থেকেই তারা চাষ করবে, সেখানেই খাবে। ওকে, এটা হচ্ছে তাদের একমাত্র কর্মসংস্থান। সেই জন্য তারা কোনো ফসল কিন্তু বাইরে মার্কেটে বিক্রি করে না। এই ধরনের জমি জমা যাদের থাকে, সেই ধরনের ফার্মিং কে বলা হয় সাবসিস্টেন্স ফার্মিং, যেটা কিনা ইন্টেন্সিভ ফার্মিং এর থেকে কিন্তু আলাদা। ইন্টেন্সিভ ফার্মিং এ কিছুটা বিজনেসের জন্য কিন্তু ইউজ করা হয়, এটা হচ্ছে বেসিক পার্থক্য। এই অবধি কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। এক্সটেন্সিভ ফার্মিং, ইন্টেন্সিভ ফার্মিং এবং সাবসিস্টেন্স ফার্মিং। বাঁকুড়া, কোনো ডাউট আছে বলুন। আসানসোল, কোনো ডাউট আছে? আচ্ছা, পূর্তভবন, শিলিগুড়ি, মালদা। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, নেক্সট পয়েন্টে যাচ্ছি। শিফটিং এগ্রিকালচার, এটা খুব কমন, এখান থেকে অনেক কোয়েশ্চেনও আসে। শিফটিং এগ্রিকালচারকে আরেকটা নাম কি ডাকা হয়? স্ল্যাশ এন্ড বার্ন এগ্রিকালচার, এটা 1 নম্বর কোয়েশ্চেন যেটা আসে, ভীষণ কমন। এটা কোথায় প্র্যাকটিস করা হয়, কিভাবে করা হয়? কি বলছে, when the fertility of the soil decreases the farmer shifts to a new land, মানে কি, এবং এটা কোথায় তৈরি হয় আরেকবার দেখছি, farmer clears the land and produce cereals and other food crops to sustain their family. ওকে, মানে এটা কি করা হয়, এটা পাহাড়ি অঞ্চলে মেনলি করা হয়, এবং পাহাড়ি অঞ্চলে যেহেতু ল্যান্ড ফার্টিলিটি কম, মানে আমাদের এই যে অ্যালুভিয়াল সয়েল, পলিমাটি যেখানে আছে, সেখানকার তুলনায় পাহাড়ের ফার্টিলিটি তো কম, সেই জন্য কি করা হয়, পাহাড়ের মাটি বেশি দিন উর্বর থাকে না, সেই জন্য একটা জায়গায় কিছুক্ষণ চাষবাস হলো, তারপরে সেই জায়গাটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হলো, পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হলো, যখন তার ফার্টিলিটি চলে গেল, মোটামুটি 10 বছর চাষ হলো একটা ল্যান্ডে, সেটা পুড়িয়ে দিল,
দিয়ে অন্য আরেকটা জায়গায় চলে গেল, গিয়ে এখানে চাষ করছে, ওই একই ফ্যামিলি, একই লোক, একই ইউনিট, একই সেম প্রোডাকশন, অন্য একটা ল্যান্ডে গিয়ে প্রডিউস করছে। কেন? সেই ল্যান্ডের ফার্টিলিটি তখনও আছে, সেখানে 10 থেকে 12 বছর মোটামুটি চাষ হলো, দিয়ে সেটা আবার পুড়িয়ে দেবে। ঠিক আছে, এরকম একবার যখন পুড়িয়ে দিচ্ছে, সেটা কিন্তু অন্য কেউ আর ইউজ করতে পারছে না, সেই ল্যান্ডটা অন্য কোনো চাষের ক্ষেত্রে আর ইউজ হচ্ছে না। এরকম তারা কি করে, এরকম বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে চাষ করে আর পুড়িয়ে দেয়, চাষ করে আর পুড়িয়ে দেয়। ওকে, এইটাকে, এই যে শিফট করে করে যে এগ্রিকালচার করছে, কোনো ফিক্স ল্যান্ড নেই, এটাকেই বলছে শিফটিং এগ্রিকালচার। ঠিক আছে, যেখানে, বা আরেকটা নাম হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন। স্ল্যাশ অ্যান্ড বার্ন মানে একবার সেখানে চাষ করো, সেই ফার্টিলিটি ফুরিয়ে গেলে জায়গাটাকে পুড়িয়ে দাও, পুড়িয়ে দিয়ে অন্য জায়গায় চলে যাও। ঠিক আছে, এবং এটা কেন করা হয়? যাতে সেই নতুন জায়গায় নতুন ফার্টিলিটি থাকে, কারণ এই এই ল্যান্ডগুলো বেশি দিন একটা ল্যান্ড ফার্টাইল থাকে না। ফার্টিলিটি রেস্টোর করার জন্য কন্টিনিউয়াসলি একটা শিফট হতে থাকে, একটা ল্যান্ড থেকে আরেকটা ল্যান্ডে ট্রাভেল করতে থাকে এই অঞ্চলের মানুষেরা। সেই অঞ্চলগুলো কোথায়? অঞ্চলগুলো হচ্ছে আসামে, এবং এটা একটা নাম আছে আসামে, লোকাল নেম, সেটা হচ্ছে ঝুমিং বা ঝুম কাল্টিভেশন। এই ঝুম নামটা কিন্তু কোয়েশ্চেনে খুব আসে, ঝুমিং বা ঝুম, এই নামটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, ঝুমিং বা ঝুম, এটা শিফটিং কাল্টিভেশনকে ঝুম কাল্টিভেশনও বলা হয়, ঝুম কাল্টিভেশন বা ঝুমিং কাল্টিভেশন, যাই হোক। কোথায় ডাকা হয়? আসামে, মেঘালয়তে, মিজোরামে, নাগাল্যান্ডে। ঠিক আছে, এই 4টে জায়গায় ঝুম বলে ডাকা হয়, মানে পুরো নর্থ ইস্টেই, মোটামুটি পুরো নর্থ ইস্ট স্টেট গুলোতে ঝুম বলে ডাকা হয় কাল্টিভেশন, শিফটিং কাল্টিভেশনকে। পালমো বলা হয় মণিপুরে, মণিপুরে খালি আলাদা একটা নাম, কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এই পার্টটা। পালমো বলা হয় মণিপুরে, এবং দীপু বলা হয় বাস্তার ছত্তিশগড় ডিস্ট্রিক্টে এবং আন্দামান নিকোবর আইল্যান্ডে। আরেকবার বোর্ডটা ক্লিয়ার করছি, আরেকবার বলছি, ঝুমিং বলা হয় আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এই 4টে জায়গায়। পালামৌ বলা হয় মণিপুর, এবং পালামৌ শুধু মণিপুরে বলা হয়, আর কোথাও না। পালামৌ, পালমৌ শুধু মণিপুরে বলা হয়, এবং দীপু বলা হয় বাস্তার এবং আন্দামান নিকোবর আইল্যান্ডে। বাস্তারটা কোথায়? ছত্তিশগড় ডিস্ট্রিক্টে। বাস্তার এবং আন্দামানে দীপু বলা হয়, পালমৌ বলা হয় মণিপুরে, ঝুমিং বলা হয় আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ডে। ঠিক আছে, তাহলে 3টে নাম কি কি? একটা হচ্ছে ঝুমিং, একটা হচ্ছে পালমৌ, পালমৌটা মনে রাখতে হবে অনলি মণিপুর, পালমৌ বলে ডাকা হয় শুধু মণিপুরে। আর তারপরে হচ্ছে দীপু, 3 নম্বর নাম হচ্ছে দীপু, কোথায় ডাকা হয়? আন্দামান নিকোবর এবং বাস্তারে। দীপু আর পালমৌ, এই নামগুলোর জায়গাটা মনে রাখতে হবে, পালমৌ মণিপুরে, দীপু আন্দামান নিকোবর বাস্তারে, আর ঝুমিং বাকি যা অপশনে থাকবে সেইগুলো, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এগুলো মনে রাখার দরকার নেই। ইন জেনারেল নর্থ ইস্ট স্টেট হচ্ছে ঝুমিং পুরো। ওকে, পালমৌ মণিপুর, দীপু আন্দামান এন্ড বাস্তার, এই নামগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট ফর কোয়েশ্চেন পার্সপেক্টিভ। প্রচুরবার কিন্তু কোয়েশ্চেন আসে এই কোথায় কি বলে ডাকা হয় শিফটিং কাল্টিভেশনকে। ঠিক আছে, এই অবধি কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। এই অবধি কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। পূর্ত ভবন, আসানসোল, বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তারপরে কি বলছে? হর্টিকালচার ইজ দ্য গ্রোয়িং অফ ফ্লাওয়ার্স, ফ্রুটস এন্ড ভেজিটেবলস অন অর্নামেন্টাল ফ্যান্সি প্লান্টস। মানে কি? হর্টিকালচার এমন একটা জিনিস যেখানে একটু শৌখিন গাছপালা, ফল, সবজি পাতি, এইগুলোর চাষ হয়। ঠিক আছে, একসাথে ফ্রুটস, ভেজিটেবলস, ফ্লাওয়ার এবং অর্নামেন্টাল ফ্লাওয়ার, সব চাষবাস গুলোকে কিন্তু হর্টিকালচারের আন্ডারে ফেলা হয়। ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। তারপরে ফডার ক্রপস, ফডার ক্রপস মানে কি? এমন কিছু ক্রপস যেগুলো পশু পাখিরা সেবন করে। ঠিক আছে, পারপাস অফ অ্যানিমাল ফিডিং। ফডার মানে হচ্ছে যেগুলো পশু পাখিরা সেবন করে। ঠিক আছে, ফডার মানে ওই খড়, বিছালি, এগুলোকে ফডার ক্রপ বলে। আরো অনেক কিছু, ঠিক আছে, সেগুলোকে ফডার ক্রপের মধ্যে পড়ে, যেগুলো অ্যানিমালরা খায়। তারপরে কি বলছে? ক্রপিং সিজন ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই অবধি আশা করি সবার ক্লিয়ার। টাইপ অফ ফার্মিং, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে টাইপস অফ ফার্মিং। কি কি পড়লাম? একটা হচ্ছে, আরেকবার রিভাইজ করছি, কমার্শিয়াল ফার্মিং, আরটা হচ্ছে প্ল্যান্টেশন ফার্মিং, একটা হচ্ছে সাবসিস্টেন্স ফার্মিং, একটা হচ্ছে এক্সটেন্সিভ ফার্মিং, একটা হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং,
শিফটিং কাল্টিভেশন, হর্টিকালচার কাকে বলে, ফডার ক্রপ কাকে বলে, মিক্সড ক্রপিং কাকে বলে, ঠিক আছে? এত ধরনের 7-8 রকমের ফার্মিং কিন্তু ভারতবর্ষে হয়, ঠিক আছে? সেই টাইপস গুলো কিন্তু এতক্ষণ আমরা পড়লাম। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রপিং সিজন ইন ইন্ডিয়া, কোন কোন সিজনে কিন্তু চাষবাস করা হয় ইন্ডিয়াতে, সেই বিষয়ে আমরা এখন দেখবো। 1 নম্বর হচ্ছে খারিফ সিজন বা খারিফ ক্রপস। খারিফ মানে অলসো কল্ড মনসুন ক্রপ, মানে বর্ষাকালে যে ক্রপটা হয় সেটাকে খারিফ বলি। কি কি কখন হয়? গ্রোন উইথ দ্য অনসেট অফ মনসুন জুন এন্ড জুলাই। জুন জুলাই মাসে কিন্তু এই ক্রপ গুলো তৈরি হয়, ঠিক আছে? মানে পোতা হয়, ঠিক আছে? গ্রোন মানে হচ্ছে যখন গাছটাকে, যখন সেই ক্রপটাকে লাগানো হচ্ছে, ঠিক আছে, মেঝেতে যখন প্ল্যান্ট করা হয়। হারভেস্টেড মানে যখন সেটা পেকে যায়, যখন সেটা তোলা হয়, ঠিক আছে, খাওয়ার জন্য যখন সেগুলোকে কালেক্ট করা হয়, সেটাকে হারভেস্টেড বলছে টার্মটাকে। হারভেস্টিং কখন করা হয়? সেপ্টেম্বর অক্টোবর এই সময়টায়, ঠিক আছে? এই ক্রপটাকে, এটা একটু এই ক্রপটাকে কিন্তু সেই হারভেস্টিং করা হয় কিন্তু ওই সময়। হ্যাঁ, হারভেস্টিং মানে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে হারভেস্ট করা হয়, মানে এটাকে খাওয়ার জন্য এক্সট্রাক্ট করা হয়। এবং অনসেট মানে হচ্ছে যখন গাছটাকে ইউজ করা হয়, যখন মাটিতে পোতা হয়, সেটা হচ্ছে জুন জুলাই মাসে পোতা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে তুলে নেওয়া হয়। এই ক্রপ গুলো কি কি? রাইস, মেজ, জোয়ার, বাজরা, অড়হর, মুগ, উড়দ, কটন, জুট, গ্রাউন্ডনাট, সয়াবিন, এইগুলো সব কিন্তু খারিফের মধ্যে পড়ছে, ঠিক আছে? খারিফ ক্রপ, খারিফ ক্রপ মধ্যে এগুলো পড়ছে। কোয়েশ্চেন কিন্তু আসে যে এর মধ্যে কোনটা খারিফ ক্রপ নয়, বা এর মধ্যে কোনটা খারিফ ক্রপ, এরকম ধরনের কোয়েশ্চেন আসে। টাইপস অফ খারিফ ক্রপস, ঠিক আছে? নেক্সট স্লাইডে যাচ্ছি। রাবি ক্রপ। রাবি ক্রপ মানে রাবি ক্রপ মানে কি? ঠিক তার উল্টো। এটা কবে গাছটা পোতা হয়? উইন্টারে, শীতকালে, অক্টোবর ডিসেম্বরে গাছটা পোতা হয়। হারভেস্ট কখন করা হয়? সামারে, এপ্রিল জুনে হারভেস্ট করা হয়। তার মানে কি, একটা জমিতে যখন খারিফ ক্রপ পোতা হয় তখন রাবি ক্রপ তোলা হয়, আবার যখন রাবি ক্রপ পোতা হয় তখন খারিফ ক্রপ তোলা হয়, ঠিক তারপরে, ঠিক আছে? অল্টারনেট ওয়েতে কিন্তু চাষবাস চলে সিজন ওয়াইজ। যখন এটা পোতা হয় তখন এটা তোলা হয়, যখন এটা পোতা হয় তখন আবার এটা তোলা হয়, উল্টো, পুরো রিভার্স, ঠিক আছে? রাবি ক্রপ কি উইন্টারে, অক্টোবর ডিসেম্বরে তোলা হয়। ও আগে কি দেখলাম? খারিফ ক্রপ হারভেস্ট হয় সেপ্টেম্বর অক্টোবরে, তাই তো? এই সময় খারিফ ক্রপটা তুলে নিল, নিয়ে যেই অক্টোবর মাস পড়লো আবার রাবি ক্রপ পুঁতে দিল। ওকে, তারপরে আবার কি দেখছি যে এটা হারভেস্ট হয় এপ্রিল জুনে। যখন জুন মাসে রাবি ক্রপটা তুলে নিল, হারভেস্ট করে নিল, তখন আবার জুন মাসে মনসুন চলে এলো, খারিফ ক্রপ পুঁতে দিল, ঠিক আছে? তার মানে এই জুন মাস, সেপ্টেম্বর অক্টোবর মাস, এইগুলোতে কিন্তু ট্রানজিশন ফেজ প্রত্যেকটা ক্রপের। রাবি ক্রপের মধ্যে কি কি পড়ছে? উইট, বার্লি, পিস, গ্রাম, মাস্টার্ড, ঠিক আছে? এই ক্রপ গুলো কিন্তু রাবি ক্রপের মধ্যে পড়ছে। কোয়েশ্চেন আসে এর মধ্যে কোনটা রাবি ক্রপ নয়, বা এর মধ্যে কোনটা রাবি ক্রপ। ইম্পর্টেন্ট। রেঞ্জ অফ ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস হেল্পস ইন গ্রোয়িং দ্য ক্রপস, মানে কি? শীতকালে এক ধরনের বৃষ্টি হয় আমরা জানি, একটু আগে বললাম। আমাদের 2/3 কাল্টিভেশন ডিপেন্ড করে কিসের ওপর? মনসুনের ওপর, বৃষ্টির ওপর। তাহলে রাবি ক্রপ যে শীতকালে হচ্ছে, এই যে রাবি ক্রপ যে শীতকালে বসছে, রাবি ক্রপের জলটা কোথা থেকে পায়? পুরোটাই কি ইরিগেশন? না, এটাও বৃষ্টিপাত হয়। শীতকালের যে বৃষ্টিপাত হয়, পশ্চিমী ঝঞ্ঝা, বাংলায় বলবে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, সেখান থেকে রাবি ক্রপ কিন্তু ময়েশ্চার পায়। সেই মনসুন থেকে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স মনসুন থেকে রাবি ক্রপ কিন্তু জল পায়। এবং বাকিটা তো ইরিগেশন আছেই, কিছুটা ইরিগেশন থাকে এবং কিছুটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স থেকে বৃষ্টিপাত হয়। হুম, তারপর মাঝামাঝি যেটা আছে সেটা হচ্ছে জায়েদ ক্রপ। জায়েদ ক্রপ মানে কি? রাবি আর খারিফ তো দেখলাম অল্টারনেটিভলি ইউজ হয়, অল্টারনেটিভলি ইউজ হয় খারিফ এবং রাবি,
মাঝখানে যেটা আসে সেটা হচ্ছে জায়েদ ক্রপ। জায়েদ ক্রপে কি হয়? দে গ্রো ইন শর্ট ডিউরেশন বিটুইন খারিফ এন্ড রাবি সিজন, মেইনলি মার্চ টু জুন। এই সময়টা যখন ল্যান্ডকে ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে, মার্চ টু জুন অনেক সময় খারিফ ক্রপ হয়ে যায়, রাবি ক্রপ পোতার সময় আসে, ওই যে ট্রানজিশন ফেজটা, দুটো রাবি এবং খারিফ সিজনের মাঝখানের যে সিজনটা, তখন কি অল্প দিনের জন্য, 1 মাসের জন্য ছোট্ট করে একটা চাষ করে নেওয়া হয়, 1 মাসের মধ্যেই সেটা ম্যাচিউর করে যায়। সেই ধরনের ক্রপ গুলো কি কি? ওয়াটারমেলন, মাস্ক মেলন, কিউকাম্বার, শশা, তরমুজ, মাস্ক মেলন এক ধরনের আছে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু জায়েদ ক্রপের মধ্যে পড়ছে। এগুলো কি হয়? এগুলোর স্পেশালিটি কি? এগুলো হচ্ছে শর্ট ডিউরেশন ক্রপ, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা থাকে। শর্ট ডিউরেশন ক্রপ অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। ওয়াটারমেলন, মাস্ক মেলন, কিউকাম্বার, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। খুবই আজকাল জিজ্ঞেস করছে পরীক্ষায় যে জায়েদ ক্রপস এর টাইপস গুলো কি কি, সেগুলো মনে রাখতে হবে। একটু মানে একটু ওয়াটারি যেই ফলগুলো, ওয়াটারমেলন, কিউকাম্বার সবই এক ধরনের, ঠিক আছে, ভেতরে খুব জলের পরিমাণ বেশি থাকে, ওইগুলোই কিন্তু বেশিরভাগ সময় জায়েদ ক্রপ হয়ে থাকে। হুম। তার মানে কি, খারিফ আর রাবি অল্টারনেটিভলি হয়, মাঝখানে হচ্ছে জায়েদ ক্রপ। এগুলো হচ্ছে ক্রপিং সিজন, ইন্ডিয়ার ক্রপিং সিজন। নেক্সট স্লাইডে যাচ্ছি। এগ্রিকালচারাল রেভলিউশন কি কি হয়েছে ইন্ডিয়াতে, ঠিক আছে, এগ্রিকালচারাল রেভলিউশন কি কি হয়েছে। এই রেভলিউশন গুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। পরীক্ষার পার্সপেক্টিভে কতটা ইম্পর্টেন্ট সেটা নিজেরাই একটু কোয়েশ্চেন যদি সার্চ করেন, ব্রাউজ করেন, দেখতে পাবেন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনো বার এসে গেছে। ব্ল্যাক রেভলিউশন কাকে বলছে? পেট্রোলিয়ামকে ব্ল্যাক রেভলিউশন। ব্লু রেভলিউশন কাকে বলছে? ফিশ, মাছকে। ব্রাউন রেভলিউশন কাকে বলছে? লেদার। গোল্ডেন রেভলিউশন কাকে বলছে? ফ্রুট সানি। এবার এটার পার্সপেক্টিভে আরেকটা আছে, আমি এটা লিখছি, গোল্ডেন ফাইবার। গোল্ডেন ফাইবার রেভলিউশন, এটা হচ্ছে জুট, ঠিক আছে, এটা মিস আউট হয়ে গেছে, আপনারা খাতায় কপি করে নিন। গোল্ডেন ফাইবার রেভলিউশন হচ্ছে জুটকে বলা হয়। গোল্ডেন রেভলিউশন বলা হয় ফ্রুট বা হানিকে, গোল্ডেন ফাইবার বলা হয় জুটকে, ঠিক আছে। গ্রিন রেভলিউশন বলা হয় ফুড গ্রেনসকে, গ্রিন রেভলিউশন পাঞ্জাবে যেটা হয়েছিল আমরা জানি। গ্রে রেভলিউশন বলা হয় ফার্টিলাইজারকে, ফার্টিলাইজারকে গ্রে রেভলিউশন বলা হয়। পিঙ্ক রেভলিউশন বলা হয় আনিয়নকে, আনিয়নের পেঁয়াজের ভেতরের কালারটা যেহেতু পিঙ্কিশ, পিঙ্ক রেভলিউশন বলা হয় আনিয়নকে। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, এইগুলো তো আছেই, এর সাথে কিন্তু গোল্ডেন ফাইবারটা অ্যাড করে নেবেন। গোল্ডেন ফাইবার রেভলিউশন হচ্ছে জুট, ঠিক আছে। এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার বলবেন। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, বাঁকুড়া বলুন। তারপর রেড রেড রেভলিউশন, মিটকে, টমেটোকে বলা হয়, টমেটোকে রেড, মিটের কালার রেড মিট, মিটকে, টমেটোকে বলা হয় রেড রেভলিউশন। সিলভার রেভলিউশন বলা হয় এগ পোল্ট্রি। আবার আরেকটা আছে সিলভার ফাইবার রেভলিউশন, গোল্ডেন ফাইবার, সিলভার ফাইবার। সিলভার ফাইবার রেভলিউশন বলা হয় কাকে? কটনকে, তুলোকে। সিলভার ফাইবার রেভলিউশন, সিলভার রেভলিউশন হচ্ছে এগ পোল্ট্রি, সিলভার ফাইবার হচ্ছে কটন। হোয়াইট রেভলিউশন কাকে বলা হয়? মিল্ক ডেয়ারিকে। ইয়েলো রেভলিউশন কাকে বলা হয়? অয়েল সিডকে। এবার এভারগ্রিন রেভলিউশন বলা হয় ওভারঅল ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। হ্যাঁ, এভারগ্রিন রেভলিউশন মানে সব কিছু যেখানে ফুলফিলড হয়, ওভারঅল ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। এই কটা রেভলিউশন, বেশি নয়, 11টা মতো রয়েছে। এগুলো কিন্তু পুরোপুরি বাই হার্ট লার্ন করতে হবে। এখান থেকে যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং থাকেই, এই কোয়েশ্চেন গুলো একদম মাস্ট এনি এক্সাম। আশা করি এই স্লাইড গুলো ক্লিয়ার, কোনো ডাউট থাকার কথা নয়। নেক্সট যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফ্রম এক্সাম পার্সপেক্টিভ, অনেক গুলিয়ে যায়, অনেক সময় গুলি। হ্যাঁ, কেউ কিছু বলছেন? হ্যাঁ, বাঁকুড়া থেকে। হ্যাঁ 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 হ্যাঁ।
এর আগেরটা, আচ্ছা এখানে একটা আছে গোল্ডেন ফাইবার, লিখে রাখি গোল্ডেন ফাইবার। হ্যাঁ ঠিক আছে। এর পরে যে স্লাইডটাতে আসছে এটায় বহুবার প্রশ্ন আসে এবং আমরা কনফিউজ হয়ে ফেলি, এবং এটা কোনোদিন ফিক্স থাকে না। এটা বলা যেতে পারে জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে। জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স কি প্রত্যেক বছর এটা চেঞ্জ হয়, এটা এই বছরকার আপডেটেড যেটা, মানে কোভিড ইয়ারে 2020-21 এর ডেটা এগুলো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল কোন কোন শস্যে টপ, রাইস আর জুট। ইউপি কোন কোন শস্যে, হুইট, সুগারকেন, মিল্ক, পটেটো, ম্যাঙ্গো, লেন্টিল, লেন্টিল মানে ডাল, ঠিক আছে, লেন্টিল মানে হচ্ছে ডাল। রাজস্থান কিসে টপ, বাজরাতে টপ, পালসেসে টপ, পালসেস মানে সব রকম ডাল, লেন্টিল আর ডালের মধ্যে, লেন্টিল আর পালসেসের মধ্যে একটু পার্থক্য আছে। পালসেসে হচ্ছে রাজস্থান। গ্রাম মাস্টার্ড, গ্রাম মানে হচ্ছে ছোলা, ঠিক আছে, গ্রাম মানে হচ্ছে ছোলা, মাস্টার্ড। কর্ণাটক কিসে টপ, মেজ, তুর, তুরও এক ধরনের ডাল। সানফ্লাওয়ার, কফি, সিল্ক আর পেপার, পেপার মানে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার এতদিন আমরা জানতাম কেরালা টপ, এই বছরের ডেটায় দেখা গেছে কর্ণাটক টপ, ঠিক আছে, এটা হচ্ছে একদম আপডেটেডটা। মহারাষ্ট্র কিসে টপ, জোয়ার, আনিয়ন এবং ক্যাশোনাট। ক্যাশোনাট এতদিন আমরা জানতাম কর্ণাটকা, কর্ণাটক, এই বছর সেটা হয়ে গেছে মহারাষ্ট্র। মানে কি এগুলো তো সব একদম বর্ডার স্টেট, তাই না, মহারাষ্ট্র কর্ণাটক বর্ডার একদম গায়ে গায়ে, তো সেই জন্য অনেক সময় প্রোডাকশন কিন্তু বছর বছর ভ্যারি করতে পারে এই স্টেট গুলোর মধ্যে। কাজু বাদাম আগের বার কর্ণাটক ছিল, এবছর মহারাষ্ট্র, ঠিক আছে। কেরালায় কি কি আছে এই বছর, রাবার আর কোকোনাট, ঠিক আছে, টপ টপ প্রডিউসিং স্টেট। গুজরাটে কি কি আছে, কটন, কটন আগের বছর কোথায় ছিল, মহারাষ্ট্র ছিল, মহারাষ্ট্র আর গুজরাট একদম সীমান্তবর্তী জানি। এবছর কিন্তু কটন হাইয়েস্ট প্রডিউস কোথায় হয়েছে, গুজরাটে। টোবাকো আগের বার কোথায় ছিল, টোবাকো ছিল অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে, টোবাকো ছিল অন্ধ্রপ্রদেশে টপ। এবছর কি গুজরাট টোবাকো প্রোডাকশনে টপ করে গেছে, হ্যাঁ। আর গ্রাউন্ডনাট তো গুজরাটের বরাবরই গুজরাট গ্রাউন্ডনাট থাকে, এবং এটা পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে গুজরাট গ্রাউন্ডনাট, ঠিক আছে। টপ প্রডিউসিং স্টেট এগুলো সবই আসে, আমার জাস্ট গ্রাউন্ডনাটটা মনে পড়লো তাই বললাম। হ্যাঁ, কটন, টোবাকো, গ্রাউন্ডনাট এগুলো সব গুজরাটে হয়। মধ্যপ্রদেশে কি হয়, সয়াবিন, টেন্ডু লিভস, টেন্ডু লিভস মানে হচ্ছে শাল পাতা, শাল পাতা, টেন্ডু লিভস এবং সয়াবিন কোথায় হয়, মধ্যপ্রদেশে। আসামে কি হয়, চা, টি। তামিলনাড়ুতে কি হয়, বানানা, কলা। আন্ধ্রপ্রদেশে ক্রুড পাম অয়েল, পাম অয়েল এক ধরনের তেল, এবং ফ্রেশ ওয়াটার ফিশারি। ফ্রেশ ওয়াটার ফিশারি মানে সমুদ্রের মাছ নয়, নদীর মাছ, যেগুলো নদীর মাছের সব থেকে বড় আড়ত হচ্ছে অন্ধ্রপ্রদেশে। ওই যে আমরা বলি অন্ধ্রের মাছ, রুই মাছ, কাতলা মাছ সবকিছু কিন্তু অন্ধ্র থেকে আসে। অন্ধ্র হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশারিতে টপ, এছাড়া ক্রুড পাম অয়েলের টপ। তো এই পুরো চারটা কিন্তু মুখস্থ করে নিলে ভালো হয়, মানে অন্তত যদি এই 2020 মানে যেই পরীক্ষাগুলো 2020-21 ডেটা নেবে সেইগুলোর জন্য এইগুলো হচ্ছে 20-21 ডেটা, ঠিক আছে। এইগুলো মোটামুটি মুখস্থ করে নিলে ভালো হয়, এটা হচ্ছে জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স। এই অবধি কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। পূর্ত ভবন, আসানসোল, বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি, কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। ওকে, আমি কিছুক্ষণ স্টে করছি স্লাইড।
নেক্সট স্লাইডে যাচ্ছি। which of the following, এবার একটু মাইক গুলো অন করে নেবেন, কোশ্চেন গুলো একটু আনসার দেবেন, বেশি নেই অল্প আছে। which of the following are true regarding ঝুম কাল্টিভেশন in India? ঝুম কাল্টিভেশনের ক্ষেত্রে কোনগুলো কারেক্ট স্টেটমেন্ট বলতে হবে। নাম্বার 1 স্টেটমেন্ট, it is largely practiced in Assam. Number 2, it is referred to as slash and burn technique. Number 3, in it the fertility is exhausted in a few years. এর মধ্যে কোন অপশন গুলো কারেক্ট? অপশন এ বলছে তিনটে স্টেটমেন্টই কারেক্ট, অপশন বি বলছে 2 আর 3 কারেক্ট, অপশন সি বলছে 1 আর 2 কারেক্ট, অপশন ডি বলছে 1 আর 3 কারেক্ট। কারেক্ট উত্তর কোনটা হবে? কোন স্টেটমেন্ট? হ্যাঁ বলুন। না, অপশন সি নয়, আর বলুন। না, উত্তর হবে অপশন এ। অপশন এ কেন? আসামেই তো ঝুম বলে ডাকা হয়, বললাম একটু আগে। স্ল্যাশ এন্ড বার্ন বলা হয় ঝুম কাল্টিভেশনের আরেক নাম, এবং ফার্টিলিটি তো এক্সস্টেড হয়ে যায় কিছু বছরে, সেই জন্য বারবার চেঞ্জ করে। একবার এখানে চাষ করলো, ফার্টিলিটি এক্সস্ট হয়ে গেল, আবার পরের জায়গায় গেল, আবার এখানে করলো, আবার এখানে গেল, এরকম শিফটিং করতে থাকে কেন? ফার্টিলিটি এক্সস্ট হয়ে যায় বলেই। তার মানে তিনটে অপশনই এখানে কারেক্ট। আসামে প্র্যাকটিস হয়, স্ল্যাশ এন্ড বার্ন বলে ডাকা হয়, এবং ফার্টিলিটি এক্সস্ট হয়ে যায়। আমি দেখে নেব স্লাইডে কোথায় আমরা পড়েছিলাম, সেটা আরেকবার রিভাইজ হয়ে যাবে। এই যে শিফটিং এগ্রিকালচার, এই যে পয়েন্টগুলো কি কি, এই যে স্ল্যাশ এন্ড বার্ন আরেকটা নাম, নোট ডাউন করে নিন একটু। স্ল্যাশ এন্ড বার্ন বলে ডাকা হয়, এটা একটা স্টেটমেন্ট। আরেকটা হচ্ছে এটা ঝুম নামে ডাকা হয় আসামে, 2 নম্বর স্টেটমেন্ট। এবং 3 নম্বর, এটা ফ্যামিলি না, এটা ফার্টিলিটি হবে, প্রিন্টিং মিস্টেক আছে, ফার্টিলিটি। ঠিক আছে, এই যে আদার ফুড ক্রপ টু সাস্টেন দেয়ার ফার্টিলিটি, ফার্টিলিটি সাস্টেন করার জন্য, এটা 3 নম্বর স্টেটমেন্ট। 1, 2, 3টে স্টেটমেন্টই ঠিক। ঠিক আছে, প্রথম কোশ্চেন বললাম এই পার্টটা কোশ্চেনের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট। ঝুম কাল্টিভেশন, ওখান থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রিডমিনেন্ট টাইপ অফ ইন্ডিয়ান এগ্রিকালচার? এটার আনসার হবে এ। হোয়াট ইজ দ্য প্রিডমিনেন্ট টাইপ অফ ইন্ডিয়ান এগ্রিকালচার? ইন্ডিয়াতে কোন ধরনের এগ্রিকালচারটা সব থেকে বেশি দেখা যায়? তাই কি? হ্যাঁ, অপশন ডি কারেক্ট আনসার। অপশন ডি কারেক্ট আনসার। কেন? এক্সটেন্সিভ এগ্রিকালচার দেখা যায় না, খালি পাঞ্জাব এবং যেখানে যেখানে গ্রিন রেভলিউশন হয়েছিল সেখানে সেখানে এক্সটেন্সিভ এগ্রিকালচার দেখা গেছে। কমার্শিয়াল এগ্রিকালচার হলো তাই, কমার্শিয়ালি এগ্রিকালচার কিন্তু ওইভাবে ইন্ডিয়াতে পাওয়া যায় না, এগুলো কিন্তু বিদেশে বেশি পপুলার, কমার্শিয়াল এক্সটেন্সিভ এই ফার্মিং গুলো। প্ল্যান্টেশন খুব একটা হয় না। প্ল্যান্টেশন কেন? তুলনামূলক খুব একটা হয় না, কারণ এগুলো শৌখিন ক্রপ, তাই তো। কোকোনাট, কি কি ছিল প্ল্যান্টেশনের মধ্যে? কোকোনাট, তারপরে সুগার কেন, তাই না? মনে পড়ছে ফার্স্ট স্লাইডে কোকোনাট, সুগার কেন, এগুলো এক্সেট্রা এগুলো ছিল। এগুলো একটু শৌখিন ক্রপ। তা শৌখিন, শখ শৌখিনতা পরে ইন্ডিয়াতে। আগে কি ইন্ডিয়াতে কিসের জন্য মানুষ বাঁচে? সেটা হচ্ছে সাবসিস্টেন্স বা সার্ভাইভ করার জন্য। সাবসিস্টেন্স এগ্রিকালচারের মানেটা মনে আছে তো? সাবসিস্টেন্স মানে যেখানে গ্রামবাসীরা নিজেরাই সার্ভাইভ করার জন্য চাষ করে। ঠিক আছে, গ্রামবাসীরা নিজেরাই সার্ভাইভ করার জন্য যেখানে চাষ করে, তারাই চাষ করে, তারাই খায়, কোনো রকম বিজনেস করে না। সেই ব্যাপারটাই কিন্তু সাবসিস্টেন্স এগ্রিকালচার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায়। ওকে, আনসার ইজ ডি, সাবসিস্টেন্স এগ্রিকালচার। তাহলে এটার আনসার হচ্ছে এ, এটার আনসার হচ্ছে ডি। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি।
The only state in India that produces saffron. Saffron বা জাফরান কোথায় হয়? এটা একটা এক্সট্রা ইনফরমেশন। কাশ্মীর, রাইট, এক্স্যাক্টলি। কাশ্মীর একমাত্র যেখানে জাফরান বা স্যাফরন প্রডিউস করা হয়। এটা কিন্তু আমরা এমসিকিউ থেকে অ্যাড করে নেব, এক্সট্রা ইনফরমেশন এমসিকিউ এটা। নাম্বার 4, নাম্বার 4, which of the following food grain crop occupies the largest part of the crop area? ঠিক আছে, লার্জেস্ট পার্ট কোনটা? আনসার হবে রাইস। ওকে, বেশিরভাগ এরিয়ায় আমরা জানি সব থেকে বেশি সংখ্যক সয়েল কোনটা, এটা একটা কমন সেন্স দিয়ে আনসার করা যাবে। ইন্ডিয়ায় 43% অ্যালুভিয়াল সয়েল। এর আগের ক্লাসে সয়েল পড়াতে কি বলেছিলাম, প্লেলিস্টে একবার চেক করে নেবেন। অ্যালুভিয়াল সয়েলের মেন ক্রপ কি? রাইস, তাই তো, যেটা আমাদের বাংলাতেও হয়। তো রাইসের কিন্তু বেশিরভাগ মৃত্তিকা যেই ক্রপের ওপর ডিপেন্ডেন্ট, সেইটাই বেশিরভাগ হবে। লার্জেস্ট ক্রপ এরিয়া এটাই হবে, রাইসই হবে, তাই তো। নাম্বার 5 হচ্ছে, হ্যাঁ, 50%, এক্স্যাক্টলি। এটা কি বলছে কোয়েশ্চেনটা একবার পড়ি। The percentage of India's total population employed in agriculture is nearly, এটা একদম প্রথম স্লাইডের প্রথম লাইন। কত সংখ্যক কর্ম মানে ওয়ার্কফোর্স এমপ্লয়েড থাকে, সেটা হচ্ছে 50%। ঠিক আছে, যদি কোশ্চেনে যেত জিডিপি কত পার্সেন্ট থাকে, আনসার হতো 17 to 18। হ্যাঁ, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ফর দ্য আনসার সবাইকে। আমি আনসার গুলো আরেকবার মার্ক করে দিচ্ছি। এটা কাশ্মীর, এটা রাইস, এটা 50%। ওকে, আশা করি জিওগ্রাফি নিয়ে কারো কোনো ডাউট নেই। যদি থাকে লাস্ট একবার জিজ্ঞেস করুন। আমাদের মোটামুটি জিওগ্রাফিটা এখানে কমপ্লিট হলো। এগ্রিকালচারটা, জিওগ্রাফিটা মানে এগ্রিকালচারটা, এগ্রিকালচার নিয়ে টাইপস অফ ফার্মিং, ফার্মিং সিজন, কোন রাজ্যে কোন ক্রপটা বেশি হয়, এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কোন রাজ্যে কোন ক্রপ, এবং রেভলিউশন গুলো, কোনটাকে ব্ল্যাক রেভলিউশন বলে, কোনটাকে গ্রে রেভলিউশন বলে, এই পোর্শন গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, লাস্ট যেই 3টে স্লাইড পড়ালাম, যেগুলো আমরা ট্যাবুলার ফর্মে পড়লাম, ওগুলো কিন্তু একদম মুখস্থ করতে হবে। ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট যে কোনো এক্সামে, যে কোনো ইয়ারে। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে পলিটি।